মানুষের পেটে কি কখনো বিড়ালের জন্ম হতে পারে? এই এক মিথ্যা অপবাদে নিজের প্রাণের চেয়েও প্রিয় স্ত্রীকে আস্তাবলের ভিখারিনী বানিয়ে দিয়েছিলেন এক রাজা। কিন্তু 5 বছর পর নদীর ঘাটে দুটো ছোট্ট ছিলে রাজাকে এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করালো যা পুরো রাজপ্রাসাদের ভিত কাঁপিয়ে দিল। কি ছিল সেই ভয়ঙ্কর সত্য? জানতে হলে পুরো গল্পটি দেখুন। গ্যারান্টি দিচ্ছি, শেষটা আপনার চোখেও জল এনে দেবে। অনেক অনেক কাল আগের কথা, ভারতের দক্ষিণে বিজয়নগর নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা বীরসেন ছিলেন প্রজাহিতৈষী এবং পরম ন্যায়পরায়ণ। কিন্তু তার মনের গহীনে এক অদ্ভুত শূন্যতা ছিল। রাজপ্রাসাদের হীরে মানিকের জৌলুস, দাস দাসীর সেবা আর সুস্বাদু রাজভোজ কিছুই যেন তার মন ভরাত না। তিনি ভালোবাসতেন প্রকৃতিকে, তাই সময় পেলেই রাজকার্য সামলে তিনি ছুটে যেতেন অরণ্যের গভীরে। একদিন শীতের শুরুতে রাজা শিকারে বেরোলেন, সঙ্গে বিশাল লটবহর, সেনাপতি আর মন্ত্রী। মন্ত্রী মহাশয় ছিলেন অত্যন্ত ধূর্ত ও উচ্চাকাঙ্ক্ষী, নাম তার কালো নেমি। শিকারের নেশায় রাজা বীরসেন নিজের অজান্তেই ঘোড়া ছুটিয়ে সঙ্গীদের থেকে অনেক দূরে চলে গেলেন। গোধূলির আলো মিলিয়ে আসতেই আকাশ জুড়ে ঘন কালো মেঘের আনাগোনা শুরু হল। বাতাসের শোঁ শোঁ শব্দে জঙ্গল কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে শুরু হল প্রলয়ঙ্করী ঝড়। বিদ্যুৎ চমকানোর শব্দে রাজার ঘোড়া ভয়ে চিহি করে উঠল এবং রাজাকে পিঠ থেকে ফেলে দিয়ে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। রাজা বীরসেন এখন একা। বিজলিবাতির আলোয় তিনি দেখলেন চারপাশের গাছগুলো যেন রাক্ষসের মতো হাত বাড়িয়ে আছে। জঙ্গলের হিংস্র পশুদের ডাক ক্রমশ কাছে আসছে। রাজা বুঝলেন, আজ রাতে রাজপ্রাসাদ নয়, এই জঙ্গলই তার ভাগ্য। হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। বৃষ্টির জলে তার রাজকীয় পোশাক ভিজে ভারী হয়ে গেছে। হঠাৎ দূরে একটা টিমটিমে আলো তার চোখে পড়ল, আশার আলো। কণ্টকাকীর্ণ পথ মারিয়ে তিনি সেই আলোর দিকে এগোলেন। কাছে গিয়ে দেখলেন জরাজীর্ণ এক কুঁড়ে ঘর। দরজায় টোকা দিলেন রাজা। কে কে ওখানে এই দুর্যোগে? ভেতর থেকে এক বয়স্ক ও কুম্পিত কণ্ঠস্বর ভেসে এলো। রাজা বললেন, আমি এক পথহারা পথিক। দরজা খুললেন এক বৃদ্ধ কাঠুরে, হাতে লণ্ঠন, মুখে বার্ধক্যের ছাপ, কিন্তু চোখে এক অদ্ভুত মায়া। রাজার ভেজা শরীর আর বিধ্বস্ত অবস্থা দেখে বৃদ্ধ তাকে সাদরে ভেতরে ডাকলেন। আসুন বাবা, ভেতরে আসুন। গরিবের ঘরে যা আছে তাতেই রাতটা কাটান। ঘরের এক কোণে প্রদীপ জ্বলছিল। সেই আলোয় রাজা দেখলেন এক তরুণীকে। সে বৃদ্ধের মেয়ে, নাম লীলা। লীলার গায়ের রং শ্যামলা, কিন্তু তার চোখ দুটোতে যেন পুরো জঙ্গলের স্নিগ্ধতা লুকিয়ে আছে। পরনে সাধারণ সুতির শাড়ি, কোনো অলঙ্কার নেই, অথচ তার সৌন্দর্য রাজপ্রাসাদের যে কোনো রানীর চেয়েও পবিত্র মনে হল রাজার কাছে। লীলা দ্রুত হাতে রাজার জন্য শুকনো গামছা আর বসার জন্য হোগলার মাদুর বিছিয়ে দিল। বৃদ্ধ বললেন, মা, অতিথি বড় ক্লান্ত, ঘরে যা আছে তাই দিয়ে ওনার খাবারের ব্যবস্থা করো। লীলা লাজুক হেসে রান্নাঘরে গেল। মাটির হাঁড়িতে ফুটছিল মোটা চালের ভাত, আর সঙ্গে জঙ্গলের কচি পুঁইশাক ও ডাল। সামান্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে রাধা সেই খাবারের ঘ্রাণে রাজার খিদে বহু গুণ বেড়ে গেল। যখন লীলা কলাপতায় ধোঁয়া ওঠা ভাত আর ডাল বেড়ে দিল, রাজা বীরসেন তৃপ্তি ভরে খেলেন। মনে হল এত অমৃত তিনি রাজভোগেও পাননি। খাওয়া শেষে বৃদ্ধের সঙ্গে গল্প করতে করতে রাজা ঘুমিয়ে পড়লেন। বাইরে ঝড় থামল, কিন্তু রাজার মনে এক নতুন ঝড় শুরু হল, লীলার প্রতি ভালোবাসার ঝড়। পরদিন সকালে পাখির ডাকে রাজার ঘুম ভাঙল। বিদায় বেলায় তিনি বৃদ্ধের হাতে নিজের হাতের আংটি খুলে দিতে চাইলেন। বৃদ্ধ হাত জোড় করে বললেন, মহারাজ, আতিথেয়তার কোনো মূল্য হয় না, ওটা আমাদের ধর্ম। রাজা মুগ্ধ হলেন। তিনি মহলে ফিরলেন ঠিকই, কিন্তু মনটা পড়ে রইল সেই কুঁড়ে ঘরে। রাজা বীরসেনের বিয়ের কথা চলছিল মন্ত্রী কালনেমির মেয়ে চম্পার সঙ্গে। চম্পা ছিল অপরূপ সুন্দরী, কিন্তু তার মন ছিল বিষে ভরা। অহংকার আর বিলাসবহুল জীবন ছাড়া সে কিছুই বুঝত না। রাজা বীরসেন ফিরে এসে সেই বিয়ে ভেঙে দিলেন। তিনি ঘোষণা করলেন, আমি কাঠুরে কন্যা লীলাকেই বিয়ে করব। রাজার এই সিদ্ধান্তে মন্ত্রী কালনেমির মাথায় আকাশ ভেঙে পড়ল। অপমান আর ক্রোধে তিনি ফুঁসতে লাগলেন, কিন্তু মুখে মেকি হাসি ঝুলেনে রাখলেন। ধুমধাম করে রাজা লীলাকে বিয়ে করে প্রাসাদে নিয়ে এলেন।
লীলা হল রানী। তার সরলতা আর দয়ায় প্রজারা মুগ্ধ হল, কিন্তু প্রাসাদের অন্দরমহলে মন্ত্রীর চররা ষড়যন্ত্রের জাল বুনতে লাগল। রানী লীলা সুখেই ছিলেন। প্রথম বছর তার কোল আলো করে এলো এক ফুটফুটে কন্যা। নাম রাখা হল রুক্মিণী। তার গায়ের রং চাঁদের মতো, স্বভাব শান্ত। পরের বছর এলো আরেক কন্যা, নাম মালতী। সে ছিল চঞ্চল আর সাহসী। রাজা দুই মেয়েকে পেয়ে স্বর্গসুখ অনুভব করলেন। কিন্তু মন্ত্রী কালনেমি রাজার কানে বিষ ঢালতে শুরু করলেন। মহারাজ, রাজ্যে উত্তরাধিকারী হিসেবে পুত্র সন্তান দরকার। রানী তো কেবল কন্যাই প্রসব করছেন, আপনি দ্বিতীয় বিয়ে করুন। রাজা দৃঢ় কণ্ঠে বললেন, আমার কন্যারাই আমার রাজ্যের ভবিষ্যৎ, আমি দ্বিতীয় বিয়ে করব না। মন্ত্রীর সহ্যের বাঁধ ভাঙল। সে বুঝল, রাজাকে সরাতে হলে আগে রানীকে সরাতে হবে। এক অমাবস্যার রাতে, যখন রানী লীলা গভীর ঘুমে আচ্ছন্ন, মন্ত্রী রানীর শয়নকক্ষে এক বিষাক্ত কালনাগিন সাপ ছেড়ে দেওয়ার ব্যবস্থা করল। সাপের দংশনে নীল হয়ে গেল রানীর শরীর। ভোরে সবাই দেখল, মায়াবিনী রানী আর নেই। দুই শিশু, রুক্মিণী আর মালতী, মায়ের বুকের কাছে অঝরে কাঁদছে। রাজা বীরসেন শোকে পাথর হয়ে গেলেন। তিনি রাজ্যপাট থেকে মন সরিয়ে নিলেন। এই সুযোগটাই খুঁজছিল কালনেমি। সে ধীরে ধীরে সেনাপতি আর সভাসদদের প্রচুর অর্থের বিনিময়ে নিজের দলে ভিড়িয়ে নিল। মাসখানেক পর রাজার খাবারের সঙ্গে তীব্র হলাহল বিষ মিশিয়ে দেওয়া হল। রাজা বীরসেনও পরপ্রাণে পাড়ি দিলেন। রাজ্য এখন কালনেমির দখলে। সে নিজেকে রাজা ঘোষণা করল না বটে, কিন্তু ক্ষমতার চাবিকাঠি তার হাতেই রইল। তার পরবর্তী লক্ষ্য ছিল ওই দুই কচি রাজকন্যা। তাদের বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে বিপদ হতে পারে। তাই সে ঠিক করল তাদেরও হত্যা করবে। কিন্তু প্রাসাদে এক বৃদ্ধা দাসী ছিলেন, নাম সুমতি। তিনি রাজা বীরসেনের মায়ের আমল থেকে আছেন। সব ষড়যন্ত্র তিনি আজ করতে পারলেন। এক রাতে, যখন প্রহরীরা মদ্যপানে ব্যস্ত, সুমতি দুই শিশু রাজকন্যাকে কাপড়ে পেঁচিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন। তিনি সোজা সেই জঙ্গলে চলে গেলেন, যেখানে একসময় লীলা বড় হয়েছিল। জঙ্গলের গভীরে পরিত্যক্ত এক মন্দিরের পাশে ছোট্ট কুঁড়েঘর বাঁধলেন সুমতি। নিজের পরিচয় গোপন রেখে কাঠুরে সেজে তিনি দুই বোনকে বড় করতে লাগলেন। রুক্মিণী আর মালতী জানল না তারা রাজকন্যা। তারা জানল তাদের বাবা মা গরিব কাঠুরে ছিলেন, বাঘের পেটে গেছেন। দিন গড়িয়ে বছর যায়। রুক্মিণী বড় হল মায়ের মতো শান্ত স্বভাব নিয়ে। সে রান্নামান্নায় পটু, ঘরের কাজে নিপুণা। আর মালতী হল দুরন্ত, গাছে চড়তে ওস্তাদ আর বুদ্ধিতে ধারালো। সুমতি বুড়ির বয়স হয়েছিল। একদিন মৃত্যুশয্যায় তিনি দুই বোনকে কাছে ডাকলেন। কাপা কাপা গলায় বললেন, শোন বাছারা, আমি আর থাকব না, কিন্তু একটা সত্য তোদের জানা দরকার। তোরা সাধারণ কাঠুরের মেয়ে নস, তোরা বিজয়নগরের রাজকন্যা। মন্ত্রী কালনেমি তোদের বাবা মাকে হত্যা করেছে, তোরা সাবধানে থাকিস। এইটুকু বলেই সুমতি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দুই বোন এতিম হয়ে গেল। একে অপরকে জড়িয়ে ধরে তারা কাঁদল। মালতী চোখ মুছে বলল, দিদি, আমরা কাঁদব না, আমরা বেঁচে থাকব। দেখিস, একদিন আমাদের দুঃখের রাত শেষ হবে। রাজধানীতে ক্ষমতার পালাবদল হয়েছে। মন্ত্রী কালনেমি এখন বৃদ্ধ। তার ছেলে জয়ন্ত বাবার পাপের সঙ্গী হতে চায়নি, কিন্তু বাবার ভয়ে চুপ থাকত। প্রতিবেশী এক রাজ্যের রাজপুত্র নাম বিক্রমজিৎ বন্ধু জয়ন্তকে নিয়ে শিকারে এলেন এই জঙ্গলে। দুপুরের চড়া রোদ। রাজপুত্র বিক্রমজিৎ আর জয়ন্ত শিকার করতে করতে ক্লান্ত। জয়ন্ত বলল, বন্ধু, আমি দুটো তিতির পাখি মেরেছি, চলো গাছের ছায়ায় বসে এগুলা পুড়িয়ে খাই। রাজপুত্র বললেন, তুমি ব্যবস্থা করো, আমি একটু দিঘির পাড়ে বিশ্রাম নিই। জয়ন্ত আগুন জ্বালালো, কিন্তু সে তো মন্ত্রীর ছেলে, রান্নার কিছুই জানে না। আগুনের তাপে পাখির মাংস পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু ভেতরটা কাঁচাই রইল। পোড়া গন্ধে জয়ন্ত নাক কুচকে বসে রইল। এমন সময় কুঁড়েঘর থেকে বেরোল রুক্মিণী। আগুনের ধোঁয়া দেখে সে এগিয়ে এলো। জয়ন্তকে এমন অসহায় দেখে তার মায়া হল। সে বলল, মশাই, মনে হচ্ছে আপনি রান্না জানেন না, সরে দাঁড়ান, আমি করে দিচ্ছি। রুক্মিণী দ্রুত হাতে মশলা পিষে মাংস ম্যারিনেট করে এমনভাবে ঝলসালো যে গন্ধে পুরো জঙ্গল মৌ মৌ করতে লাগল। রান্না শেষে সে চলে গেল। রাজপুত্র ফিরে এসে খেতে বসে অবাক। জয়ন্ত, তুমি এত ভালো রাঁধতে কবে শিখলে? জয়ন্ত হেসে বলল, আমি না বন্ধু, ওই কুঁড়ে ঘরের এক সুন্দরী কন্যা এই অমৃত বানিয়েছে। রাজপুত্রের কৌতূহল হল। তিনি কুঁড়ে ঘরের সামনে গেলেন। রুক্মিণী তখন তুলসী মঞ্চে জল দিচ্ছিল।
তাকে দেখে রাজপুত্র বিক্রমজিৎ যেন নিজের হৃৎস্পন্দন শুনতে পেলেন। এ যে সাক্ষাৎ দেবী! তিনি এগিয়ে গিয়ে পরিচয় দিলেন এবং সোজাসুজি বিয়ের প্রস্তাব দিলেন। রুক্মিণী চমকে উঠল। সে বলল, আমি অনাথ, গরিব, আপনি রাজপুত্র, এ সম্ভব নয়। রাজপুত্র বললেন, ভালোবাসায় উঁচু নিচু নেই, আমি তোমাকেই আমার রাজ্যের পাঠরানী করব। রুক্মিণী ছোট বোন মালতী গিকে তাকাল। মালতী ইশারায় সম্মতি দিল। কিন্তু মালতী বলল, দিদি, তুই রাজপ্রাসাদে যাবি, কিন্তু আমি তোকে ছাড়া থাকব কি করে? আমিও তোর সঙ্গে যাব। রাজপুত্র রাজি হলেন। তিনি রুক্মিণীকে ঘোড়ায় চড়ালেন, কিন্তু ঘোড়ায় 3 জন বসার জায়গা নেই। মালতী বলল, মহারাজ, আপনারা এগোন, আমি পায়ে হেঁটে আসছি। রুক্মিণী বলল, তুই পথ চিনবি কি করে? মালতী আঁচল থেকে একগুচ্ছ সাদা ফুল বের করে বলল, দিদি, তুই যেতে যেতে এই ফুলগুলো রাস্তায় ফেলতে থাক, আমি সেই ফুলের পথ ধরে ঠিক পৌঁছে যাব। রাজপুত্র বিক্রমজিৎকে রুক্মিণীকে নিয়ে প্রাসাদে ফিরলেন। কিন্তু মহলে রাজপুত্রের এক প্রথমা স্ত্রী ছিলেন, নাম মায়াবতী। মায়াবতী ছিল মন্ত্রী কালনেমির আত্মীয় এবং ভীষণ অহংকারী। সে যখন দেখল রাজপুত্র এক বনবাসিনীকে বিয়ে করে এনেছেন এবং তাকেই বেশি ভালোবাসছেন, তখন তার হিংসার আগুন জ্বলে উঠল। এদিকে মালতী ফুলের পথ ধরে প্রাসাদের গেটে পৌঁছল। রাজপ্রাসাদের চাকচিক্য দেখে সে ঘাবড়ে গেল না, কিন্তু ভেতরে ঢোকার অনুমতি পেল না। তখন এক বয়স্ক পরিচারিকা তাকে দেখতে পেল। সেই পরিচারিকাটি ছিল মন্ত্রীর গুপ্তচর, কিন্তু মালতীর সরল মুখ দেখে তার মায়া হল। সে তাকে নিজের সহকারী হিসাবে কাজ দিল। মালতী অন্দরমহলে ঢুকে দেখল দিদি রুক্মিণীকে রাজপুত্র অনেক ভালোবাসলেও বড় রানী মায়াবতী তাকে পদে পদে অপমান করে। মালতী নিজের পরিচয় গোপন রাখল। সে মায়াবতীর খাস দাসী হিসাবে কাজ নিল, যাতে দিদির ওপর নজর রাখতে পারে এবং তাকে রক্ষা করতে পারে। দিন যায়, রুক্মিণী সন্তান সম্ভবা হলেন। পুরো রাজ্য খুশিতে মেতে উঠল, কিন্তু মায়াবতী আর মন্ত্রী কালনেমি নতুন ষড়যন্ত্রে লিপ্ত হল। মায়াবতী ঠিক করল এই সন্তানকে দুনিয়া থেকে সরাতেই হবে। প্রসবের সময় ঘনিয়ে এলো। রাজা বিক্রমজিৎ তখন রাজ্যের কাজে বাইরে। মায়াবতী ধাত্রীকে ঘুষ দিয়ে নিজের দলে নিল। সে মালতীকে ডাকল। মালতীকে সে জানত সাধারণ দাসী হিসাবে। মায়াবতী হুকুম দিল, শোন, নতুন রানী যখনই সন্তান প্রসব করবে, তুই সেই বাচ্চাকে নিয়ে গিয়ে নদীতে ভাসিয়ে দিবি, আর তার জায়গায় এই মরা বিড়ালের বাচ্চাটা রেখে দিবি। মালতীর রক্ত হিম হয়ে গেল। সে বুঝল প্রতিবাদ করার সময় এটা নয়, কৌশল করতে হবে। সে রাজি হওয়ার ভান করল। ঝড় বৃষ্টির রাতে রুক্মিণী এক পুত্র সন্তান প্রসব করলেন। যন্ত্রণায় রুক্মিণী তখন অজ্ঞান। মালতী দ্রুত বাচ্চাটাকে কোলে তুলে নিল। আহা, কি সুন্দর শিশু, যেন রাজপুত্রের প্রতিচ্ছবি। সে বাচ্চাটাকে নদীতে না ফেলে ঝুড়িতে করে প্রাসাদের পেছনের এক পোড়ো বাড়িতে নিয়ে গেল। সেখানে এক অন্ধ বুড়ি থাকত, যে একসময় রাজপ্রাসাদের ধোপা ছিল। মালতী তাকে অনেক অনুনয় করে বাচ্চাটাকে তার কাছে রাখল এবং নিজের গহনা বিক্রি করে তার লালন পালনের ব্যবস্থা করল। ফিরে এসে সে চুপচাপ মরা বিড়ালের বাচ্চাটা রুক্মিণীর পাশে শুইয়ে দিল। সকালে ঘুম ভাঙলে রুক্মিণী বিড়ালের বাচ্চা দেখে চিৎকার করে উঠল। মায়াবতী এসে প্রচার করে দিল, ছিছি, এই ডাইনি রানী নিশ্চয়ই অশুভ, তাই মানুষের বদলে বিড়াল প্রসব করেছে। রাজা ফিরে এসে এই দৃশ্য দেখে হতভম্ব হলেন। তিনি বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু প্রমাণ তো চোখের সামনে। তিনি রুক্মিণীকে ঘৃণা করতে শুরু করলেন, কিন্তু ভালোবাসার টানে তাকে প্রাসাদে এক কোণায় থাকার অনুমতি দিলেন। বছর ঘুরল, রুক্মিণী আবার সন্তান সম্ভবা হলেন। এবারও মায়াবতী একই ষড়যন্ত্র করল। মালতীকে দিয়ে বাচ্চা সরিয়ে কুকুরের ছানা রাখা হলো। মালতী এবারও বাচ্চাটিকে বাঁচিয়ে সেই অন্ধ বুড়ির কাছে রেখে এলো। এবার রাজা বিক্রমজিৎ আর সহ্য করতে পারলেন না। তিনি রুক্মিণীকে কুলোটা ও ডাইনি অপবাদ দিয়ে প্রাসাদের আস্তাবলের পাশে এক ভাঙা ঘরে বন্দি করলেন। রুক্মিণীর কাজ হল সারাদিন রাজপ্রাসাদের আবর্জনা পরিষ্কার করা। রাজকন্যা থেকে রানী আর রানী থেকে ভিখারিনী, রুক্মিণীর জীবন চোখের জলেই কাটতে লাগল। 5টি বছর কেটে গেছে। অন্ধ বুড়ির কাছে মালতীর সযত্ন পাহারায় 2 রাজপুত্র বড় হয়েছে। তাদের নাম রাখা হয়েছে হীরক আর মানিক। মালতী রোজ লুকিয়ে তাদের খাবার দিয়ে আসে, রাজপুত্রের বীরত্বের গল্প শোনায় আর শেখায় সত্যের পথে থাকার মন্ত্র। একদিন রাজা বিক্রমজিৎ মনের দুঃখে নদীর ধারে ঘোড়ায় চড়ে হাওয়া খেতে এলেন। হঠাৎ দেখলেন 2টি ফুটফুটে ছেলে নদীর ঘাটে বসে আছে। তাদের হাতে কাঠের তৈরি 2টো ঘোড়া। তারা ঘোড়াগুলোর মুখ নদীর জলে চুবিয়ে বলছে, খা জল খা। কাঠের ঘোড়া, লোহার লাগাম, জল খারে আমার গোলাম,
রাজা কৌতুক বোধ করলেন। তিনি ঘোড়া থামিয়ে কাছে গেলেন, হেসে বললেন, ওহে খোকা, তোমরা কেমন বোকা হে? কাঠের ঘোড়া কি কখনো জল খায়? হীরক আর মানিক উঠে দাঁড়াল। তাদের চোখে কোনো ভয় নেই। হীরক বলল, মহারাজ, আপনি যদি বিশ্বাস করতে পারেন যে মানুষের পেটে বিড়াল আর কুকুরের জন্ম হয়, তবে কাঠের ঘোড়া কেন জল খাবে না? রাজা যেন আকাশ থেকে পড়লেন। এ যে নিছক বাচ্চার কথা নয়, এর পেছনে গভীর কোনো রহস্য আছে। রাজার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তিনি ঘোড়া থেকে নামলেন, কম্পিত কণ্ঠে বললেন, তোমরা কে? তোমাদের মা বাবা কে? মানিক বলল, আমাদের মা এক দুঃখিনী নারী, যাকে মিথ্যা অপবাদ দিয়ে আবর্জনার স্তূপে ফেলে রাখা হয়েছে, আর আমাদের মাসি আমাদের বাঁচিয়ে রেখেছে। ঠিক সেই সময় মালতী ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। সে রাজার পায়ে লুটিয়ে পড়ল। মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আমি বাধ্য হয়েছিলাম। মালতী একে একে সব ঘটনা খুলে বলল। মায়াবতীর ষড়যন্ত্র, ধাত্রীর বিশ্বাসঘাতকতা এবং রুক্মিণীর ওপর হওয়া অবিচারের ইতিবৃত্ত। সে বলল, এই দুই বালক আপনারই সন্তান, আপনি মিলিয়ে দেখুন। রাজা বিক্রমজিৎ হীরক আর মানিককে বুকে জড়িয়ে ধরলেন। পিতৃস্নেহের বন্যায় তার চোখ ভেসে গেল। এতদিন যে সত্যের জন্য তিনি হাহাকার করছিলেন, তা আজ প্রকৃতির বিচারে প্রকাশিত হল। রাজা ক্রোধে অগ্নিমূর্তি হয়ে প্রাসাদে ফিরলেন। তিনি সোজাসুজি দরবার ডাকলেন। মন্ত্রী কালনেমি, মায়াবতী এবং সেই ধাত্রীকে শেকল পুরিয়ে আনা হল। মালতীর সাক্ষ্য এবং ধাত্রীর স্বীকারোক্তিতে সব প্রমাণ হল। রাজা হুঙ্কার দিলেন, তোমাদের শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু রুক্মিণী, যাকে আস্তাবল থেকে সসম্মানে নিয়ে আসা হয়েছে, সে রাজাকে থামাল। জীর্ণ পোশাকেও তাকে রানীর মতোই মহীয়সী লাগছিল। সে বলল, মহারাজ, রক্ত দিয়ে রক্তের শোধ হয় না। ওদের পাপের শাস্তি ঈশ্বর দেবেন। ওদের রাজ্য থেকে নির্বাসনে পাঠানো হোক, সেটাই ওদের জন্য বড় শাস্তি। স্ত্রীর এই উদারতায় রাজা এবং প্রজারা মুগ্ধ হলেন। অপরাধীদের অপমানিত করে রাজ্য থেকে বের করে দেওয়া হল। রাজ্য জুড়ে আনন্দের বন্যা বয়ে গেল। রুক্মিণী আবার সসম্মানে রানীর আসনে বসলেন। হীরক আর মানিক রাজপুত্র হিসেবে স্বীকৃতি পেল। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। মন্ত্রী কালনেমির ছেলে জয়ন্ত, যে প্রথম দিন থেকেই মালতীর সাহসিকতা আর বুদ্ধিমত্তার প্রেমে পড়েছিল, সে বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল। সে রাজার কাছে এসে ক্ষমা চাইল এবং মালতীকে বিয়ের প্রস্তাব দিল। রাজা জানতেন জয়ন্ত নির্দোষ এবং সৎ। তিনি মালতীর সম্মতিতে তাদের বিয়ে দিলেন। বিজয়নগরের প্রাসাদে আবার সুখের বাতাস বইতে শুরু করল। রাজা বিক্রমজিৎ, রানী রুক্মিণী, দুই রাজপুত্র আর মালতী জয়ন্ত সবাই মিলে এক নতুন অধ্যায় শুরু করলেন। প্রজারা জানল, অন্ধকার যত গভীরই হোক, সত্যের আলো একদিন ফুটবেই। আর ভালোবাসা আর বিশ্বাস দিয়ে যে কোনো ঝড় মোকাবিলা করা যায়। দর্শক, আপনি কোন শহর থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন। আমরা আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।